today our topic is lower urinary tract symptoms. আমি ডক্টর এমডি আব্দুল আলিম, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইউরোলজি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছি। অ্যাক্সিস মেডিকেল স্কুলে যদিও আমি আগে থেকেই ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম, বাট কিছু ইনস্ট্রুমেন্টাল প্রবলেম বা অনলাইন প্রবলেম, জুম ফেসবুক প্রবলেমের কারণে এটা মাঝখানে প্রবলেম হয়ে গেছে, যে কারণে আমি এই ক্লাসটা এর আগে একদিন ট্রাই করছিলাম এবং গ্যাপ দিয়ে আজকে আবার শুরু করলাম। ইনশাল্লাহ এরপর থেকে আমরা রেগুলার এই ক্লাসটা নিতে পারবো যাতে কোনো প্রবলেম না হয়, এবং প্রতি মঙ্গলবারই আমরা ইউরোলজির এক একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক আমরা শুরু করছি। আজকের টপিকে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম। তাহলে প্রথমে আমাদের কি কি জানতে হবে? আমাদের জানতে হবে যে ইউরিনারি সিস্টেমে বা আজকের এই টপিকে আমরা যে হেডলাইনগুলা, যে টপিকসে আমরা আলোচনা করছি, এটা কয়েকটা আমরা যদি সাব ডিভিশন করি তো দ্যাট ইজ হেডলাইন্স। তো আমরা আলোচনা করবো আজকে হোয়াট ইজ ইউরোলজি, হোয়াট ইজ ইউরিনারি ট্র্যাক্ট। যেহেতু আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে আলোচনা করি, নিশ্চয়ই এখানে অন্য কোনো ট্র্যাক্ট আছে। দেন টাইপস অফ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। এই সিমটমটা মেইনলি দুই টাইপের, সো সেটা ফিলিং অর ইরিটেটিভ সিমটমস, আর একটা হলো ভয়েডিং অর অবস্ট্রাকটিভ সিমটমস। এছাড়াও স্পেসিফিক্যালি বলা যায় প্রোস্টেটিক সিমটমস, আর হলো এই সিমটমের সাথে কিছু রিলেটেড আছে অ্যাকুট রিটেনশন অফ ইউরিন, ক্রনিক রিটেনশন অফ ইউরিন, অ্যান্ড ফাইনালি দ্য কজেস অফ এলইউটিএস। আমরা এতক্ষণ যে আলোচনা টপিকস গুলো বললাম, হেডলাইন গুলো বললাম, এর কারণটা কি, কজেস, অ্যান্ড দেন দ্য ম্যানেজমেন্ট, কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব, অ্যান্ড ফিউ ইম্পর্টেন্ট থিংস যেটা আমাদের জানা দরকার, এটা এট লাস্ট আমরা আলোচনা করব। So what is urology? Urology is the branch of medical science that deals with the medical and surgical diseases of urinary system, both male and female, with male genital system and adrenal glands. যদি আমরা সহজভাবে বলি তাহলে হলো যে ইউরিনারি সিস্টেম, বোথ মেল অ্যান্ড ফিমেল ইউরিনারি সিস্টেম, সাথে মেল জেনিটাল সিস্টেম অ্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ডস। অথবা যদি ঘুরায় তোমরা মনে রাখতে চাও যে ইউরিনারি সিস্টেম অফ বোথ মেল অ্যান্ড ফিমেল উইথ অ্যাড্রেনাল গ্ল্যান্ডস অ্যান্ড মেল জেনিটাল সিস্টেম, যেভাবে তোমাদের মনে রাখার সুবিধা হয়। তাহলে ইউরিনারি সিস্টেম অফ বোথ মেল অ্যান্ড ফিমেল, সাথে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস অ্যান্ড মেল জেনিটাল অর্গান, এই টোটালটা মিলে হলো ইউরোলজি। ইউরিনারি ট্র্যাক্ট, যেহেতু আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের ইউরিনারি ট্র্যাক্টে হয়তো ভাগ আছে। সে ভাগটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট এন্ড অফ কোর্স আপার ইউরিনারি ট্র্যাক্ট। তো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রাকে বুঝি, আর আপার ইউরিনারি ট্র্যাক্ট হলো কিডনি, পেলভিক ইলিসিয়াল সিস্টেম এন্ড ইউরেটার। এটা দিয়ে আমরা বুঝি আপার ইউরিনারি ট্র্যাক্ট। নাও দ্য টাইপস অফ এলইউটিএস। তো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমটা দুইটা টাইপে ভাগ করা হয়। এটা একটা আগে বলা হতো ইরিটেটিভ সিমটম অর অবস্ট্রাকটিভ সিমটম, এখন বলা হয় যে না ফিলিং সিমটম অ্যান্ড ভয়েডিং সিমটম। বাট দুইটাই সমভাবে ইম্পর্টেন্ট, দুইটাই বলা যায়। যদিও নাম চেঞ্জ করে ইরিটেটিভকে ফিলিং সিমটম বলছে, অবস্ট্রাকটিভকে ভয়েডিং সিমটম বলছে, বাট ইরিটেটিভ অ্যান্ড অবস্ট্রাকটিভ এই নামটাই এখনো বেশি প্রচলিত, সবার মুখে হয়তো এটাই বেশি আসে। তো ফিলিং সিমটমস অর দ্য ইরিটেটিভ সিমটমস, বা ইরিটেটিভ সিমটমকে অনেক সময় স্টোরেজ সিমটম বলা হয়। আর নাম্বার বি ভয়েডিং সিমটম, যেটাকে অবস্ট্রাকটিভ সিমটম বলা হয়।
So what are the feeling symptoms? The feeling symptoms are like this: frequency, urgency, nocturia, nocturnal enuresis, dysuria, and the incontinence. Incontinence আবার অনেক প্রকারের হতে পারে, like urge incontinence, stress incontinence, overflow incontinence, sometimes mixed incontinence, and also continuous incontinence. এখানে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি আর নকচুরিয়া এই তিনটাকে আলাদা কালারে দেখানো হয়েছে। এর কারণ হলো এটা আমরা প্রোস্টেটিক সিমটমের সময় এই ফিলিং সিমটম বা ইরিটেটিভ সিমটমের মধ্যে শুধু এই তিনটা আসবে, আর আমি টোটাল যা বলতেছি এটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। যাতে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, যেটা আমি বললাম যে ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা, এই ট্র্যাক্টের মধ্যে ব্লাডার ডিজিজ হতে পারে, প্রোস্টেটের ডিজিজ হতে পারে, ইউরেথ্রার যে কোনো ডিজিজ হতে পারে, স্ট্রিকচার ইউরেথ্রা অর মিটাল স্টেনোসিস, ইভেন ইউটিআই থেকে হতে পারে, বা ব্লাডারের ক্ষেত্রে নিউরোজেনিক ব্লাডারের জন্য হতে পারে। এই সমস্ত কারণের জন্য যে ইনকন্টিনেন্স, যে প্রবলেম গুলা হয়, সিমটম গুলা ইরিটেটিভ, সেগুলাকে একসাথে বলা হচ্ছে যে ফিলিং সিমটমস এর মধ্যে। সেগুলো একসাথে করলে আমরা ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, নকচার্নাল ইনুরেসিস, ডিজিউরিয়া অ্যান্ড দ্য ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স আমি এখানে 5 প্রকারে দেখাইছি, এইগুলো হতে পারে। এবার আসা যাক ফ্রিকোয়েন্সি। তো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি মিনস প্রস্রাবটা বাংলায় বললে ঘন ঘন হওয়া, ফ্রিকুয়েন্টলি হওয়া। ফ্রিকুয়েন্ট শব্দ থেকে ফ্রিকোয়েন্সি আসছে। তো ফ্রিকুয়েন্টলি যদি প্রস্রাব হয়, মানে ঘন ঘন হয়, তো ঘন ঘন আমরা কাকে বলবো, কখন বলবো প্রস্রাব ঘন ঘন হওয়া? নর্মালি বলা হয় যে একজন মানুষ, আমরা অ্যাডাল্ট পেশেন্টই ধরি, অ্যাডাল্ট মেল অর ফিমেল, বলা হয় যে 24 আওয়ার্সে 1.5 থেকে 2 লিটার প্রস্রাব করবে। তো 1.5 থেকে 2 লিটার প্রস্রাব করবে। আবার বলা হচ্ছে যে ব্লাডারের ক্যাপাসিটি হলো 500 এর মতো, অ্যারাউন্ড 500 মিলিলিটার ব্লাডারের ক্যাপাসিটি। আর ইউরিনের নর্মাল ভলিউম হলো 1.5 থেকে 2 লিটার। তাহলে একজন মানুষ 4 থেকে 5 বার প্রস্রাব করবে, এবং 4 থেকে 5 বার করলে সে 4, 5, 6 ঘন্টা পর পর করবে। দিস ইজ দ্য আইডিয়াল। বাট নর্মালি আমরা দেখা যায় হয়তো প্রস্রাব করি 3 ঘন্টা 4 ঘন্টা পর। তো ফ্রিকোয়েন্সি ঘন ঘন প্রস্রাব হওয়া, যেটা মানুষের নর্মাল লাইফকে একটু ডেটোরেট করে দেয় বা নর্মাল লাইফকে বদারসাম করে দেয়। দ্যাট ইজ, তার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরই প্রস্রাব হচ্ছে, বা উনি প্রস্রাব করার জন্য কোনো জার্নি করতে পারতেছেন না, রাস্তার মধ্যে গাড়ি থেকে প্রস্রাব করতে হচ্ছে, রাতের বেলা ঘুম ভেঙে বাবা প্রস্রাব করতে হচ্ছে। দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। ঘন ঘন 1-2 ঘন্টার মধ্যে প্রস্রাব হচ্ছে, যেটা আইডিয়ালি হওয়া উচিত। হ্যালো, আপনার ভিডিওটা অফ করা স্যার, একটু ল্যাপটপের ভিডিওটা যদি একটু অন করতেন। ল্যাপটপ ভিডিও অফ করা? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। আমি তো এখন শুরু করেন। না, আমি তো ভিডিও কি দেখতে পাচ্ছ? আপনাকে দেখা যাচ্ছে, মানে আপনার স্লাইড দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু মাঝখানে ইয়ে দিয়ে, ঠিক আছে, আমি একটু স্টপ শেয়ার দিয়ে কি আবার সাথে সাথে শেয়ার করা যাবে না? না স্যার, আপনি হচ্ছে ওই আপনার ল্যাপটপের স্যার হচ্ছে ভিডিওটা একটু অন করেন। না, সেটার জন্য আমাকে মানে স্টপ শেয়ারে যেতে হবে, না হলে। আপনার স্লাইড আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে, শুধু ভিডিওটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু ট্রাই করি। না, এখান থেকে স্টপ ভিডিও ইয়ে আসছে। এখানে স্যার ক্লিক করেন,
স্টার্ট না ভিডিও স্টপ ভিডিওতে না, এখানে স্টপ ভিডিও মানে কি? তার মানে কি স্টার্ট আছে অলরেডি, হচ্ছে আমি করলাম তাহলে বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল তো ওখানে। স্যার হচ্ছে যে আরেকটা ডিভাইস আছে, ওই ডিভাইসের ভিডিওটা অন করেন। আচ্ছা দাঁড়া, আমি ওখানে আগে আগের জায়গায়, হুম, হ্যাঁ না আমি তাহলে মোবাইল থেকে ভিডিও দেখাচ্ছি। জি জি স্যার, হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে? একটু মোবাইলটা নিচে নামান। ও আচ্ছা, মোবাইল তো আমার হাতে ধরে দেখাতে হবে, কিন্তু এখানকার ভিডিওটা গেল কোথায়? আমি ওখানে, তুমি আর একবার একটু দেখো, আমি স্টার্ট ভিডিও দিলাম, এখন দেখতে পাও কিনা। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, মোবাইলে ভিডিওটা অফ করে দিলাম, এখন দেখো তো, এখন কি দেখা যায়? এক মিনিট। এখন তো দেখা যাচ্ছে না তোমার, আমি কিন্তু মোবাইলে তোমার এক্সিস লাইভ দেখছি, বুঝছো? শুনতে পাচ্ছ তুমি রিয়াদ? ঘটনা হচ্ছে আপনাকে, মানে আপনার স্লাইড দেখা যাচ্ছে, শুধুমাত্র আপনাকে দেখা যাচ্ছে না। আপনি স্যার একটু মোবাইলটা একটু ওপেন করুন, মোবাইলের যে আচ্ছা ভিডিওটা একটু ওপেন করুন। মোবাইলে, ওকে মোবাইলে করলে তুমি, মোবাইলে করলে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে করলে আপনাকে দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি ওকে, তুই বলতে চাচ্ছ এখন ইটস ওকে? এখন এখন কি ওকে? হ্যাঁ স্যার এখন ওকে স্যার, প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সরি, আমরা যেটা আলোচনা করছিলাম, একটু কমফোর্ট হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন, মোবাইলটা রেখে কমফোর্ট হয়ে তারপর হচ্ছে। না, মোবাইলে হয়, মোবাইলের প্রবলেমটা হলো যে আমি, ওকে আমি বুঝতে পারতেছি, মোবাইলে আমি বুঝতে পারতেছি, ওকে আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি যে আমাকে ইয়া দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, উই আর স্টার্টিং, ওকে সরি স্যার, ফর দ্য থ্যাংক ইউ। ইন্টারাপশন। তো আমাদের নেক্সট, ফ্রিকোয়েন্সি অ্যান্ড দেন দ্য আর্জেন্সি। আর্জেন্সি মিনস কোনো পেশেন্টের যদি প্রস্রাবের চাপ আসে, কিন্তু তাই সে প্রস্রাবটা দেরি করতে পারে না, সাথে সাথে প্রস্রাব করতে হয়, এ ধরনের একটা চাপ ফিল করে। নর্মালি একজন মানুষের প্রস্রাবের চাপ অনুভব করলে সে হয়তো বাজারে অনুভব করলো, বাসায় গিয়ে প্রস্রাব করতে পারে, অথবা সে দেখা গেল যে ইয়াতে কোনো হাসপাতাল অনুভব করলো, হয়তো বাসায় গিয়ে প্রস্রাব করলো, বা কোনো স্টুডেন্ট ক্লাসে প্রস্রাব ফিল করলো, হয়তো হোস্টেলে গিয়ে বা বাসায় যেতে পারলো। দ্যাট ইজ একটা 10-15 মিনিটস বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরও অনেক সময় ইগনোর করে প্রস্রাব করতে পারে। কিন্তু যাদের এই সমস্যা হয়, এটা আর্জেন্সি মানে হলো চাপ আসলে তাকে প্রস্রাব করতেই হবে, সে এটা দেরি করতে পারবে না, ইগনোর করা যায় না, দ্যাট ইজ কল্ড আর্জেন্সি, সাথে সাথেই করতে হয়। নকচুরিয়া, নকচুরিয়া মিনস দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট নাইট ইজ কল্ড নকচুরিয়া, মানে রাত্রেবেলাও ঘন ঘন প্রস্রাব হবে। মেইনলি বলা হয় যে ঘুমানোর পর প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যাবে, এমন যদি হয় দ্যাট ইজ কল্ড নকচুরিয়া। নর্মালি সূর্য ডুবলে তো রাত হয়, কাজে সূর্য ডুবলে রাত হলো আর রাতে প্রস্রাব করবে, সেটা নকচুরিয়া না। নকচুরিয়া হলো ঘুমের অবস্থায় যদি প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যায় এবং প্রস্রাব করার জন্য, দ্যাট ইজ কল্ড নকচুরিয়া। নকটার্নাল ইনিউরেসিস মানে হলো, নকটার্নাল ইনিউরেসিস মানে রাতের বেলা ঘুমের মধ্যে কেউ যদি প্রস্রাব করে দেয়, বাচ্চারা যখন বিছানায় প্রস্রাব করে দেয়, এরকম নকটার্নাল ইনিউরেসিস এটা ওল্ড এজেও হতে পারে, যে বিছানায় প্রস্রাব করে দেয়, দ্যাট ইজ কল্ড নকটার্নাল ইনিউরেসিস, মানে ঘুমের মধ্যে প্রস্রাব করে ফেলা রাত্রে বেলা। দেন ডিজিউরিয়া, ডিজিউরিয়া মিনস, ডিজিউরিয়া প্রস্রাব করতে একটা অস্বস্তি লাগা, প্রস্রাব করতে জ্বালা পোড়া করতে পারে, এটা গরম গরম লাগতে পারে, অস্বস্তি লাগতে পারে, পেইন ফিল করতে পারে, দ্যাট ইজ কল্ড ডিজিউরিয়া। এন্ড নাও দ্য ইনকন্টিনেন্স, ইনকন্টিনেন্স দ্যাট ইজ প্রস্রাব যদি কারো ঝরে, প্রস্রাব ঝরাকে বলা হয় ইনকন্টিনেন্স। এটা অনেকগুলা ভাগ আছে, একটা হলো আর্জ ইনকন্টিনেন্স। সো আর্জ ইনকন্টিনেন্স মিনস যদি কারো প্রস্রাবের
চাপ আসে। আমি এর আগে বলছিলাম আর্জেন্সি। তো আর্জ ইনকন্টিনেন্স মানে হলো যে প্রস্রাবের চাপ মনে হয়েছে, বাথরুমে যাওয়ার আগে সে কাপড়ের মধ্যে প্রস্রাব করে ফেলছে, দ্যাট ইজ কল্ড আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স। নাও দ্য স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স মিনস কোনো আর্জ থাকবে না বা আর্জেন্সি হবে না, পেশেন্ট যদি কোনো কারণে একটু স্ট্রেস ফিল করে, স্ট্রেস গুলো হলো হাঁচি, কাশি অথবা কোনো ভারী জিনিস তুললো, এ ধরনের কিছু করলে যে স্ট্রেসটা পড়ে ব্লাডারের উপরে বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, দ্যাট ইজ কল্ড স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। তাহলে যদি আমরা জানি যে প্রস্রাব হয়, এটা হলো ব্লাডারের একটা প্রেসারের জন্য। দ্য ব্লাডারের প্রেসারটা, ইট ইজ দ্য টোটাল প্রেসার অফ ডেট্রোসাল প্রেসার এন্ড ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার। তো ডেট্রোসাল প্রেসার এবং ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসারের এই দুইটা কম্বিনেশনে ব্লাডারের প্রেসার হয়, প্রস্রাব করে। যদি কোনো কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, সেটাকে আমরা বলছি যে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। নাও দ্য ওভারফ্লো ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্স মিনস যদি কেউ প্রস্রাবকে ইগনোর করে, দেখা গেল যে তার মূত্রথলিতে প্রস্রাব অনেক জমে গেছে, নর্মাল ক্যাপাসিটির চেয়ে বেশি হয়ে গেছে। এই নর্মাল ক্যাপাসিটির চেয়ে যদি বেশি হয়ে যায় প্রস্রাব তার মূত্র থলিতে, দেন দেখা গেল যে উনি প্রস্রাব করতে না চাইলেও ওনার প্রস্রাব হয়তো ড্রপে ড্রপে প্রস্রাব বের হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা কম্পেয়ার করি, দ্যাট মিনস এটাকে বলা যেতে পারে এরকম যে পুকুর উপচয়ে পানি বের হয়ে যাওয়া। অনেক বৃষ্টির পানিতে পুকুর উপচয়ে দুই পুকুরের চারদিকে পাড় ভেদ করে পাড় দিয়ে পানি পড়ে যাচ্ছে, অথবা নদীর বাঁধের উপর দিয়ে পানি চলে আসতেছে, দ্যাট ইজ কল্ড ওভারফ্লো ইনকন্টিনেন্স। অর্থাৎ ব্লাডারের যে নর্মাল ক্যাপাসিটি আমরা বলি, ব্লাডারের নর্মাল ক্যাপাসিটি 500 বা 400 বা 600, ধরলাম অ্যারাউন্ড 500। এখন কোনো কারণে তার ব্লাডারের ক্যাপাসিটি মানে ফুল ব্লাডার হয়ে গেছে, তখন যেটুকু ইউরিন তার প্রোডাকশন হবে, এই প্রোডাক্টিভ ইউরিনটুকু তার ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাবে, আর সে হোল্ড করতে পারে না, দ্যাট ইজ কল্ড ওভারফ্লো ইনকন্টিনেন্স। এন্ড নাও দ্য মিক্সড ইনকন্টিনেন্স। মিক্সড ইনকন্টিনেন্স ইজ সাম টোটাল অফ 2 or more ইনকন্টিনেন্স। হয়তো ওনার একই সাথে আর্জ ইনকন্টিনেন্স আছে, স্ট্রেস ইনকন্টিনেন্স আছে, অথবা দেখা গেল আর্জ আছে বা ওভারফ্লো ইনকন্টিনেন্স আছে, দ্যাট ইজ কল্ড মিক্সড ইনকন্টিনেন্স। And now the continuous incontinence. Continuous incontinence means এই পেশেন্টটা, কন্টিনিউয়াস ইনকন্টিনেন্সের পেশেন্টরা তারা কখনোই প্রস্রাবকে ধরে রাখতে পারে না, দ্যাট ইজ তার কিডনিতে যে পরিমাণ প্রস্রাব তৈরি হবে, সে সাথে সাথে সেই প্রস্রাবটা ব্লাডার দিয়ে ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসবে, আটকায় রাখতে পারবেন না, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স। Now the voiding symptoms or the obstructive symptoms. Again, these symptoms are like intermittent stream, poor or narrow stream, straining or hesitancy, sense of incomplete emptying, terminal dribbling, chronic painless distension of the bladder, যেটাকে বলা হয় chronic retention of urine, and acute painful distension of bladder, যাকে বলা হয় acute retention of urine. These are called obstructive symptom or voiding symptom. Again, এখানে দেখো আমি প্রথম চারটাকে ভিন্ন কালার দিয়ে রাখছি, অর্থাৎ ইন্টারমিটেন্ট স্ট্রিম, পুয়ার অর ন্যারো স্ট্রিম, স্ট্রেইনিং অর হেজিটেন্সি, সেন্স অফ ইনকমপ্লিট এমপ্টিং, এই চারটাকে আলাদা কালার দিয়ে রাখছি। আমি আগে বলছিলাম যে প্রোস্টেটের জন্য আমাদের স্পেশাল কিছু সিমটমের ব্যাপার আছে, এখানে যেমন ফ্রিকুয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, এই তিনটা, আর এখানে হলো intermittent stream, poor stream, straining, and the sense of incomplete emptying. এই সাতটা সিমটম, 3 irritative and 4 obstructive, এই 7 symptoms are called prostatic symptoms. এই জন্য আমি আলাদা কালার দিয়ে আগে থেকে তোমাদের বোঝানোর জন্য এভাবে রাখছি। So what is intermittent stream? Intermittent stream means কোন পেশেন্ট প্রস্রাব করবে, কিন্তু প্রস্রাব করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার প্রস্রাব একবারে হচ্ছে না, এটা থেমে থেমে হচ্ছে। নর্মালি প্রস্রাবের যে কার্ভ,
এই কার্ভটাকে বলা হয় যে বেল শেপ কার্ভ। প্রস্রাব শুরু হবে বেল শেপ বলতে যেমন ইয়াতে গরুর গলায় যে ঘন্টা পরানো হয় এই টাইপের কার্ভটা উপরের দিকে যাবে আবার নিচের দিকে নেমে আসবে, দ্যাট ইজ বেল শেপ কার্ভ। কিন্তু যদি কারো প্রস্রাব এমন হয় যে তার প্রস্রাব থেমে যাচ্ছে এবং স্ট্রেইন করতেছে, স্ট্রেইন করে আবার প্রস্রাব করতেছে, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট স্ট্রিম। এন্ড নাও দ্য ন্যারো অর পুয়ার স্ট্রিম, দ্যাট ইজ প্রস্রাব ঠিকই করছে কিন্তু প্রস্রাব করার যে একটা ফ্লো গতি আছে, এই গতিটাকে বলা হয় ইন কেস অফ মেল প্রস্রাবের গতি হলো পার সেকেন্ডে 20 থেকে 25 মিলিলিটার, and in case of female per second 25 থেকে 30 মিলিলিটার। বাট যদি এটা অনেক কমে যায়, দ্যাট ইজ 10 to 15 or below 10 হয়ে যায়, তখন আমরা এটাকে বলি যে পুয়ার স্ট্রিম অর ন্যারো স্ট্রিম, তখন তার এই গতিটা থাকবে না। নাও স্ট্রেইনিং অর হেজিটেন্সি। স্ট্রেইনিং অর হেজিটেন্সি হলো মানুষের প্রস্রাবের চাপ আসলে এটা নিউরোজেনিক মেকানিজমে তার প্রস্রাব করে, ব্লাডার কন্ট্রাক্ট করে অ্যান্ড দ্য স্ফিংটার রিল্যাক্স হয়। কিন্তু যদি কোনো কারণে প্রস্রাব করতে বসে দেখা গেল তার প্রস্রাব হচ্ছে না, তাকে চাপ দিতে হচ্ছে, দ্যাট ইজ স্ট্রেইন করতে হচ্ছে, এটাই হলো স্ট্রেইনিং অর হেজিটেন্সি। নাও দ্য সেন্স অফ ইনকমপ্লিট এমটি। নর্মালি প্রস্রাব করার পর ব্লাডার ফুললি এমটি হয়ে যায়, তখন মনে হয় না যে কোনো প্রস্রাব আরো আছে রয়ে গেছে, এরকম মনে হয় না। কিন্তু যাদের এই সিমটম ডেভেলপ করে তখন দেখা যায় প্রস্রাব করছে বাট তার মধ্যে একটা সেন্স কাজ করে যে না প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় নাই, যেটাকে বাংলায় বলতে পারি শেষ হইয়া হইল না শেষ। এ ধরনের ঘটনা ঘটতে পারে, দ্যাট ইজ কল্ড সেন্স অফ ইনকমপ্লিট এমটি। নাও দ্য টার্মিনাল ড্রিবলিং। টার্মিনাল ড্রিবলিং মিন্স প্রস্রাব কমপ্লিট করার পর দেখা যাচ্ছে যে তার আরো একটু ফোটায় ফোটায় প্রস্রাব আসে, দ্যাট ইজ কল্ড টার্মিনাল ড্রিবলিং। নর্মালি প্রস্রাব করার পর কোনো ড্রিবলিং হওয়ার কথা না। ইন কেস অফ ফিমেল তো নাই, ইন কেস অফ মেল এখানে বলা হয় মেল ইউরেথ্রা ইজ অ্যাবাউট 18 to 20 সেন্টিমিটার ইন লেন্থ। সো যদি কোনো ইউরিন স্ফিংটারকে ক্রস করে আসে তাহলে ইউরেথ্রাতে থেকে যেতে পারে। এখন হয়তো বলা যেতে পারে যে 1 to 2 সিসি ইউরিন ইউরেথ্রাতে থেকে যেতে পারে স্ফিংটার ক্রস করে এসে। এজন্যই মেলদের ক্ষেত্রে বলা হয় আফটার ভয়েডিং সে একটু টিস্যু পেপার ইউজ করবে, একটু বলা হয় ইসলামে বলা হয় 40 কদম হাঁটবে, বা সে একটু হাসি কাশি দিবে, একটু উঠবস করবে বা একটু জগিং করবে, এভাবে ইউরেথ্রার ইউরিনটা রিমুভ করে দিবে। কিন্তু এই ঘটনা করার পরও যদি কোনো পুরুষ মানুষের দেখা গেল যে প্রস্রাব ঝরে, বা ফিমেলে তো এরকম থাকার কথা না, ফিমেল প্রস্রাব ঝরে, দ্যাট ইজ কল্ড টার্মিনাল ড্রিবলিং। আমাদের ওল্ড এজের পেশেন্ট মেইনলি বলে যে প্রস্রাব করে সে অজু করছে, অজু করে এসে নামাজে দাঁড়াইছে, দেখা গেল যে না একটু প্রস্রাব কয়েক ফোঁটা পড়ে যাচ্ছে। এটা হলো টিপিক্যাল হিস্ট্রি অফ টার্মিনাল ড্রিবলিং। And now the chronic painless distension of urinary bladder, that is called chronic retention. যে প্রস্রাব ব্লাডারে এমটি করতে হবে, এমটি থাকতে হবে, কিন্তু না দীর্ঘদিন ধরেই তার প্রস্রাব অনেকটাই জমে থাকে, দ্যাট ইজ কল্ড chronic painless distension of urine. And acute painful distension of the bladder, that is called acute retention of urine. যেটা acute painful distension of bladder, acute retention of urine. So now the prosthetic symptoms. আগে বলছিলাম যে প্রোস্টেটিক সিমটমস গুলাকে আমি ইরিটেটিভ এন্ড অবস্ট্রাকটিভ এটা আলাদা কালার দিয়ে দেখাইছিলাম। সো এই প্রোস্টেটিক সিমটমকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমটম স্কোর, সংক্ষেপে বলা হয় আইপিএসএস। এই আইপিএসএস এর 7 সিমটমস। 7 সিমটমস এর মধ্যে 3 সিমটম হলো ইরিটেটিভ সিমটম, যেটাকে বলা হয় ফিলিং সিমটম, এবং সংক্ষেপে বলা হয় ফান, FUN। তোমাদের
সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারবে যে প্রোস্টেটিক সিমটমের ক্ষেত্রে ইরিটেটিভ সিমটম বা ফিলিং সিমটমের যে 3টা সিমটমকে ধরা হয় তাদেরকে আমরা বলছি ফান, FUN, মানে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া। এই 3টাকে আমরা ধরছি যে ফিলিং সিমটম। ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, যে 3টার ব্যাপারে আমি আগেই বর্ণনা করছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা মেসেজ দিয়ে রাখবা, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা। And the prosthetic symptoms are the voiding symptoms. These are 4 symptoms. এই ভয়েডিং সিমটমস গুলাকে আমরা সংক্ষেপে বলতে পারি IPSS। IPSS তোমরা খেয়াল করো, I তে ইন্টারমিটেন্ট স্ট্রিম, P তে পুয়ার স্ট্রিম, S তে স্ট্রেইনিং, and S তে সেন্স অফ ইনকমপ্লিট এম্পটিং। তাহলে তোমরা যদি মনে রাখো ফান and IPSS, the ফান IPSS মিলে তোমরা সহজে মনে রাখতে পারবে যে 3 irritative and 4 obstructive, or 3 feeling, 4 voiding symptoms in case of prostate. Now the causes of LUTS, the lower urinary tract symptoms, এর কজ কি 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 কারণে ঘটতে পারে? লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের কারণ, সিমটমের কারণ, নাম্বার 1 benign enlargement of prostate, নাম্বার 2 সিএ prostate মানে কার্সিনোমা prostate, and নাম্বার 3 prostatitis। তো প্রোস্টেটের আমরা 3টা কারণ ধরলাম, যে কারণগুলো আছে এর মধ্যে শুধু প্রোস্টেটের কারণেই আমরা 3টা ধরলাম, যে benign enlargement হতে পারে, কার্সিনোমা prostate হতে পারে, and prostatitis হতে পারে। These 3 from prostate, and other than prostate আমরা দেখতে পারি ব্লাডারের সিমটম আছে। ওভারঅ্যাক্টিভ ব্লাডার is one type of bladder symptom, weak or hypereflexive bladder, transitional cell carcinoma of the bladder, even bladder stone এর জন্য হতে পারে। তাহলে এই কারণগুলোর জন্য, যে ওভারঅ্যাক্টিভ ব্লাডার অথবা আন্ডারঅ্যাক্টিভ ব্লাডার, ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দ্য ব্লাডার স্টোন, এর কারণেও লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম হতে পারে। এরপরে আসা যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেখান থেকে হতে পারে নিউরোলজিক্যাল ডিজিজ। এই নিউরোলজিক্যাল ডিজিজটা অ্যাকচুয়ালি থ্রু ব্লাডার দিয়ে আসবে। তো যেহেতু নিউরোলজিক্যাল ডিজিজ মেবি ব্রেইন, মেবি স্পাইনাল কর্ড অর অন্য নার্ভ, এসব দিয়ে আসতে পারে, এই জন্য আলাদাভাবে দেখানো যে নিউরোলজিক্যাল ডিজিজ। অ্যান্ড জেনিটোইউরিনারি টিবি, জেনিটোইউরিনারি টিউবারকুলোসিসের জন্য এটা হতে পারে। ইভেন ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিসের কারণেও লোয়ার ইউরিনারি সিমটম হতে পারে, এক্সেট্রা। যদিও এখানে আমি উল্লেখ করি নাই যে স্টিক্স ইউরেথ্রা অর মিটাল স্টেনোসিস, কারণ এখানে আরো অনেক কথাই চলে আসে, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, কথাগুলো চলে আসবে, এই জন্য এই টোটালটাকে একটু অ্যাভয়েড করে গেছি। নাও দ্য পোস্ট মিকচুরেশন ড্রিবলিং, আমরা এই সিমটমগুলোর মধ্যে আমরা ধীরে ধীরে যেভাবে আসতেছি সেই অনুসারে আমরা কারণগুলো পড়লাম। আমরা প্রথমে দেখলাম, আমি যদি আবার একটু রিভিউ করে আসি, যে আমরা সিমটমগুলো দেখলাম যে LUTS এ প্রথমে ফিলিং সিমটম, দেন the voiding symptom, then the prostatic symptoms। প্রোস্টেটিক সিমটমস এর 2টা, ইরিটেটিভ, অবস্ট্রাকটিভ, এবং কজেস অফ LUTS। এরপরে আমরা একটা টপিকসে আসছি যে পোস্ট মিকচুরেশন ড্রিবলিং। এটা নিয়ে একটু ডিটেলস বলার জন্যই এটাকে আমি আলাদাভাবে একটা স্লাইড করছি। পোস্ট মিকচুরেশন ড্রিবলিংটা বোঝানোর জন্য, ইট মিনস লস অফ স্মল ভলিউম অফ ইউরিন আফটার ভয়েডিং, যেটা এফেক্ট করে প্রাইমারিলি ইন মেন। দিস মে বি ফিজিওলজিক্যাল ডিউ টু ক্যাপাসিয়াস বালবার ইউরেথ্রা দ্যাট মে হোল্ড অ্যাবাউট 5 মিলিলিটার অফ ইউরিন। নর্মালি ইউরেথ্রাতে 1 to 2 মিলিলিটার থাকতে পারে,
সামটাইমস যদি বালবার ইউরেথ্রা কোনো কারণে ক্যাপাসিয়াস হয়ে যায়, হতে পারে, সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 5 মিনিট ইউরিন হোল্ড করতে পারে, এক্ষেত্রে পোস্ট মেনস্ট্রুয়েশন রিব্লিং হতে পারে। এটা স্ট্রিকচার ইউরেথ্রার জন্য হতে পারে। স্ট্রিকচারের যে প্রক্সিমাল পার্টটা, সেই প্রক্সিমাল পার্টটা দেখা গেল যে স্ট্রিকচার যে জায়গাতে হচ্ছে তার প্রক্সিমাল পার্টটা ডাইলেটেড হয়, এরকম ক্যাপাসিয়াস বালবার ইউরেথ্রা হতে পারে। and may related to stricture urethra where a volume of urine is trapped between the sphincter and the stricture segment. প্রোস্টেটের মেলে দুইটা স্ফিংটার থাকে, একটা হলো ব্লাডার নেক, দ্যাট ইজ কল ইন্টারনাল স্ফিংটার, আর একটা হলো এক্সটার্নাল স্ফিংটার যেটার উপরে প্রোস্টেট অ্যাপেক্স থাকে। তো বা মেমব্রেনাস ইউরেথ্রা আমরা বলতে পারি, যদি ইউরেথ্রা পার্ট ধরি, মেমব্রেনাস ইউরেথ্রা দ্যাট ইজ কল এক্সটার্নাল স্ফিংটার। তো এই এক্সটার্নাল স্ফিংটার থেকে স্ট্রিকচার সেগমেন্ট এর মাঝখানে যে পার্ট, এই পার্টটা ক্যাপাসিয়াস হতে পারে, এই ক্যাপাসিয়াস পার্টের কারণে পোস্ট মিক্সুরেশন ড্রিবলিং হতে পারে। এই ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য আমি আলাদাভাবে স্লাইডটা করছি। নাও দ্য ম্যানেজমেন্ট। সো যে কোনো কিছু ম্যানেজমেন্টে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। অবশ্যই আমরা পেশেন্টের হিস্ট্রি নিব। সো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম দ্যাট ইজ কল হিস্ট্রি, অ্যান্ড অলসো সাম এক্সামিনেশন। বাট এক্সামিনেশনে আমরা এই ক্ষেত্রে তেমন কিছু পাওয়া যায় না, আমরা ম্যানেজমেন্টে এসে হিস্ট্রি নেওয়ার পর এক্সামিনেশনে যাই। বাট ইন কেস অফ মেল আমরা ডিআরই করতে পারি টু সি দ্য প্রোস্টেট সাইজ অ্যান্ড প্রোস্টেটিক ডিজিজ, এটা বোঝার জন্য। এবং একই সাথে নিউরোজেনিক ব্লাডার যদি থাকে সেক্ষেত্রে আমরা ডিআরই করে আমরা সেটা অ্যানাল টোনটা দেখতে পারি। অনলি ডিআরই আমাদের একটু হেল্প করতে পারে যে তার কি কারণে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম হচ্ছে। And the investigations are ultrasonogram of KUB with MCC and PVR. তো আমরা ultrasonogram of KUB, that is kidney, ureter and bladder, এই region, with MCC মানে হলো maximum cystometric capacity, and the PVR means post-voidal residue of urine. This is very important, কারণ আমাদের একটা পেশেন্টের ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি জানতে হবে, যে তার কতটুকু ব্লাডারের ক্যাপাসিটি আছে, এবং পিভিআর প্রস্রাব করার পর ওনার ব্লাডারে কতটুকু প্রস্রাব জমে আছে। কারণ পেশেন্ট যেহেতু কমপ্লেইন করছে যে তার প্রস্রাব ঘন ঘন হয়, তাহলে পিভিআর যদি বেশি থাকে, ধরো যে একটা গ্লাসে যদি তোমার পানি অর্ধেক থাকে, তাহলে বাকি অর্ধেক গ্লাস ভর্তি তো অল্প পানি লাগবে। সাপোজ একটা গ্লাসের ক্যাপাসিটি হলো 200 মিলিলিটার, তোমার 100 মিলিলিটার যদি পানি দিয়ে ভরা থাকে, তো বাকি 100 মিলিলিটার পানি হলেই তো ভরে যাবে। আর যদি পুরাটাই খালি থাকে তাহলে তো 200 মিলিলিটার ওয়াটার লাগবে গ্লাসটা ভরানোর জন্য। ঠিক তেমনি যদি একজন পিভিআর যদি কারো বেশি থাকে, তাহলে তো অল্প প্রস্রাব জমা হলেই তার ব্লাডার ফিল আপ হয়ে যাবে, সে তো তখন বারবার প্রস্রাবের চাপ অনুভব করে তার ফ্রিকোয়েন্সি হবে। এই জন্য আমাদের এটা আল্ট্রাসাউন্ড দিয়ে বোঝা দরকার। Ultrasound of the QUB with MCC and PVR. And now the uroflowmetry. So the uroflowmetry এটা another investigation. এটাকে আমরা এমনি বাংলায় সহজ করে বলতে পারি যে ECG of urine. ECG of urine এটা ইসিজির মতো একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিবে, প্রস্রাব করার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে, সেটাকে আমরা বলি ইউরোফ্লোমেট্রি। দ্যাট ইজ একজন ব্যক্তি, উনি একটা কমোডের মধ্যে প্রস্রাব করবেন এবং সেটাতেই প্রস্রাবের ফ্লো অনুসারে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে। সেটা দেখে আমরা বুঝতে পারি যে তার প্রস্রাব কি ন্যারো স্ট্রিমে হচ্ছে না একটা প্রস্রাব নর্মাল স্ট্রিমে হচ্ছে, তার প্রস্রাবের গতিটা কেমন, তার কার্ভটা কি বেল শেপ কিনা, তার কি ইন্টারমিডিয়েন্ট স্ট্রিম হচ্ছে কিনা, এভরিথিং আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। ইভেন পোস্ট মিক্সুরেশন ড্রিবলিংটাও আমরা অনেক সময় ইউরোফ্লোমেট্রিতেও বোঝা যেতে পারে। নাও the urine RME and CS. Urine RME and CS রুটিন এক্সামিনেশন করে অবশ্যই আমাদের, যেহেতু UTI is one of the causes of lower urinary tract symptom, সো আমরা ইউরিন RECS করে দেখবো তার কোনো ইনফেকশন আছে কিনা, এবং একই সাথে আমাদেরকে জানতে হবে তার রেনাল ফাংশনাল স্ট্যাটাস কেমন,
কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে অনেক সময় অ্যাসিমটোমেটিক পাইলোনেফ্রাইটিস থেকে রেনাল ফেলিওর পর্যন্ত হতে পারে। সো অলওয়েজ আমাদের রেনাল ফাংশন টেস্ট দেখতে হবে। এবং যেহেতু ডায়াবেটিসও অনেক সময় ফ্রিকুয়েন্সি বা এলিউটিএস করতে পারে, এজন্য আমাদের ব্লাড সুগারটা দেখে নেওয়া উচিত। আর সাথে সিরাম পিএসএ যেহেতু প্রোস্টেটাইটিসও বাড়ে, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে বাড়ে এবং সিএ প্রোস্টেট, 3 ডিজিজেই সিরাম পিএসএ বাড়ে। সো আমরা সিরাম পিএসএটা দেখবো, বাট এই বাড়া মাত্রাটা আছে। সিএ প্রোস্টেটে একভাবে বাড়ে, ইয়াতে বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেটে আরেকভাবে বাড়ে, প্রোস্টেটাইটিসে বাড়ার রেশিওটা আরেক রকম। এটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে তার কোন কারণে হচ্ছে। সো নাও দ্য ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট আমি আগে বলছি যে ইউরোলজি এটা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল আমরা ডিল করি। ইউরোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, যেটা এই ইউরিনারি সিস্টেমের আমরা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল এটা ট্রিটমেন্ট করা হয়। সো আমাদের এলইউটিএস এর ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু কজ আমরা মেডিকেল ম্যানেজমেন্টও করতে পারি, সার্জিক্যাল ম্যানেজমেন্টও করতে পারি, যেটা এটা ডিপেন্ড করবে যে কি কারণে ঘটতেছে। যদি বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটের কারণে এলইউটিএস হয়, যেটা অবস্ট্রাকশন করতেছে, সেক্ষেত্রে আমরা অপারেশন হতে যেতে পারি। যদি মাইল্ড এনলার্জ প্রোস্টেট থাকে দেখা যায়, সেক্ষেত্রে আমরা মেডিকেল ম্যানেজমেন্টে যাব। যদি ইউটিআই এর জন্য হয় মেডিকেল ম্যানেজমেন্ট হবে। যদি নিউরোজেনিক ব্লাডার, সামটাইমস মেডিকেল ম্যানেজমেন্ট, সামটাইমস নিউরোজেনিক ব্লাডার কোনো ট্রিটমেন্টও করতে পারা যায় না। তো সো অ্যাকর্ডিং টু কজ, যদি ব্লাডার স্টোনের জন্য হয় আমরা স্টোন ট্রিটমেন্ট করব, সার্জিক্যাল ট্রিটমেন্ট। সো অ্যাকর্ডিং টু কজ, তাহলে ট্রিটমেন্টটা হবে অ্যাকর্ডিং টু কজ, আইদার মেডিকেল ম্যানেজমেন্ট অর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সো নাও একুট ডিটেনশন অফ ইউরিন আমরা আগে দেখেছিলাম যে একুট ডিটেনশন অফ ইউরিন যে জিনিসটা ছিল সিমটমের মধ্যে, যে ভয়েডিং সিমটম, এই ভয়েডিং সিমটমে আমরা দেখছিলাম যে ক্রনিক পেইনলেস ডিস্টেনশন অফ ব্লাডার, দ্যাট ইজ ক্রনিক রিটেনশন, অ্যান্ড একুট পেইনফুল ডিস্টেনশন অফ ব্লাডার, দ্যাট ইজ একুট রিটেনশন। এই দুইটা জিনিসকে আমি আলাদাভাবে একটু করছি যাতে বোঝানোর জন্য যে একুট ডিটেনশন অফ ইউরিন এটা কি। তো একুট ডিটেনশন অফ ইউরিন, একুট ডিটেনশন অফ ইউরিন যেটাকে বলা হয় যে acute detention of urine is the sudden inability to void despite a strong desire to void with painful distension of urinary bladder. তার মানে হলো যে একজন মানুষ সে নরমালি প্রস্রাব করছিল, বাট হঠাৎ করে উনি প্রস্রাব করতে পারছেন না। সাডেন ইনএবিলিটি টু ভয়েড, মানে ওনার ভালো মতোই প্রস্রাব করছিলেন, কিন্তু সাডেনলি উনি ঠিক মতো প্রস্রাব করতে পারছেন না, যদিও ওনার স্ট্রং ডিজায়ার টু ভয়েড আছে এবং ব্লাডার তার ডিস্টেনশন হয়ে গেছে এবং পেইনফুল ডিস্টেনশন। সো ডেফিনেশনটা এরকম, একুট ডিটেনশন অফ ইউরিন ইজ দ্য সাডেন ইনএবিলিটি টু ভয়েড ডিসপাইট এ স্ট্রং ডিজায়ার টু ভয়েড উইথ পেইনফুল ডিস্টেনশন অফ ইউরিনারি ব্লাডার। তাহলে তিনটা কথা এখানে, যে হঠাৎ করে তার প্রস্রাব করতে পারবে না, যদিও প্রস্রাব করা প্রচন্ড চাপ আছে এবং তার তল পেট বা মূত্রথলিতে ব্যথা আছে। এই তিনটা কথাই হলো একুট ডিটেনশন অফ ইউরিন। অ্যান্ড দ্য ক্রনিক রিটেনশন অফ ইউরিন, ওকে, কজেস অফ একুট ডিটেনশন অফ ইউরিন, একইভাবে একুট ডিটেনশনের কজও বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, কার্সিনোমা প্রোস্টেট, prostatitis, posterior urethral valve in case of child. শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের একুট ডিটেনশন অনেক সময় হয়ে যায়, তাদের পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ একটা থাকে যেটা প্রোস্টেটিক ইউরেথ্রাতে থাকে। এটা মেল পেশেন্টের ক্ষেত্রে, মেল চাইল্ডের ক্ষেত্রে। তো এ কারণে হতে পারে, স্ট্রিকচার ইউরেথ্রার কারণে একুট ডিটেনশন হতে পারে। যদি কোনো কারণে ইম্প্যাক্টেড স্টোন ইন দ্য ইউরেথ্রা হয়, এটা ক্ষেত্রে বলবো যে যদি কোনো পেশেন্ট ইম্প্যাক্টেড স্টোন ইন দ্য ইউরেথ্রা, এটা বোঝার খুব সহজ উপায় হলো
যদি কোনো পেশেন্ট যদি কমপ্লেন করে, ইয়াং পেশেন্ট মেইনলি, যে তার আগে কোনো ধরনেরই সমস্যা ছিল না, প্রিভিয়াসলি তার কোনো প্রবলেম ছিল না, কিন্তু হঠাৎ করে তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, দ্যাট ইজ রাতে প্রস্রাব করে ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে তা প্রস্রাব করতে পারছে না, অথবা সকালে প্রস্রাব করছে এরপর প্রস্রাব করতে পারছে না। যদি আগে থেকে তার কোনো সমস্যা না থাকে, ইয়াং ম্যান, তাহলে আনলেস প্রুভ আদারওয়াইজ ইট ইজ এ কেস অফ ইম্প্যাক্টেড স্টোন ইন দ্য ইউরেথ্রা। যদি কোনো পেশেন্টের এটা থাকে তাহলে আনলেস প্রুভ আদারওয়াইজ, তার কোনো ইউটিআই নাই, কোনো বার্নিং নাই, সে কালকেও ভালো ছিল, তার কোনো স্ট্রিকচার নাই, কোনো ন্যারো স্ট্রিম নাই, কোনো ধরনের তার সিমটম ছিল না, সিমটম ছাড়াই যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, আনলেস প্রুভ আদারওয়াইজ ইট ইজ এ কেস অফ ইম্প্যাক্টেড স্টোন ইন দ্য ইউরেথ্রা, স্পেশালি ইয়াং ম্যান। And now the neurogenic bladder. নিউরোজেনিক ব্লাডারের কারণে অ্যাকুট রিটেনশন হতে পারে, ব্লাডারের মধ্যে ক্লট হয়েও হতে পারে। দেখা গেল যে ব্লাডারের ক্লটটা ব্লাডার নেককে বন্ধ করে দিছে, দিয়ে সে অ্যাকুট রিটেনশন করতে পারে। ইভেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য অ্যাকুট রিটেনশন হতে পারে। প্রস্রাব করতে মানুষের জ্বালা পোড়া হয়, তখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে প্রস্রাব করতে জ্বালা পোড়া হয়, প্রস্রাব করতে পারে না, আরো প্রস্রাবের চাপ আসে, তখন সে প্রস্রাব করতে আর একদমই পারে না, পেইনফুল ডিস্টেনশন হয়ে যায়। অ্যান্ড সাম ড্রাগস, যে ড্রাগস গুলার কারণে ব্লাডার সেডেটিভ, কিছু ড্রাগসের কারণে ডেট্রোসামাসের সেডেশনে চলে যায় বা আন্ডার অ্যাক্টিভ হয়ে যায়, তখন দেখা যায় অ্যাকুট ডিটেনশন হয়। সো দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকুট ডিটেনশন, অ্যাকুট ডিটেনশন ম্যানেজমেন্ট 2, নাম্বার 1, সিম্পল ইউরেথ্রা ক্যাথারাইজেশন। রিটেনশন হয়েছে, সো কিছু করার নাই, ক্যাথেটার করতে হবে। যদি কোনো কারণে ক্যাথেটার না যায়, ক্যাথেটার করা গেল না, যে তার স্টিচ ইউরেথ্রা আছে অথবা অন্য কোনো কিছু আছে, কোনো কারণে ক্যাথেটার করা গেল না, সেকেন্ড অপশন ইজ পারকিউটিনিয়াস সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন, যাকে বলে এসপিসি, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। তো নাম্বার 1 হলো ইউরেথ্রা ক্যাথেটারাইজেশন। যদি ফেইল করে যে ইউরেথ্রা ক্যাথেটার দেওয়া যাচ্ছে না, দেন পারকিউটিনিয়াস suprapubic catheterization or SPC. Now the chronic retention of urine. Chronic retention of urine, if postvital residue of urine is more than 200 milliliter chronically, then it is called chronic retention of urine. So postvital residue বা PVR, আমি যেটা বললাম আল্ট্রাসোনোগ্রাম করার সময় আমরা যেটা দেখি আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে, যে এমসিসি এন্ড পিভিআর, এটা ইম্পর্টেন্সটা এখানেই যে তার পোস্টভাইটাল রেসিডিউ কত। যদি এটা মোর দ্যান 200 মিলিলিটার থাকে ক্রনিক্যালি, দেন ইট ইজ কল্ড ক্রনিক রিটেনশন অফ ইউরিন। তাহলে এটা আগে বলা হতো 300 মিলিলিটার অফ ইউরিন, এখন বলা হয় 200 মিলিলিটার অফ ইউরিন। আর ক্রনিক্যালি, এই ক্রনিক্যালি মানে কি? আসলে বইয়ে বলা আছে ক্রনিক্যালি, কিন্তু ক্রনিক্যালি বলে এটার কোনো এক্সপ্লেনেশন বইও বলা নাই। তবে আমরা যেটা মনে করি, হয়তো একজন মানুষ উনি একটা ক্লিনিকে গেছেন টেস্ট করতে, ক্লিনিকের বাথরুম ওনার কাছে পছন্দ হলো না, সো ওনার প্রস্রাব হয়তো ঠিক মতো করতে পারেন নাই, দেখা গেল যে ওনার পোস্টভাইটাল রেসিডিউ একটু হাই হয়ে গেল। অথবা কেউ বাসাতে নর্মালি লুঙ্গি পরে প্রস্রাব করে, খুব সুন্দর মতো প্রস্রাব করতে পারেন, কিন্তু উনি কোনো ল্যাবে গেছেন, যে ল্যাবে ওনার আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, সেখানে গিয়ে উনি প্যান্ট পরে প্রস্রাব করতে বাথরুমে, ঠিক মতো ক্লিয়ার হলো না, এই কারণে একটু পিভিআর হাই হতে পারে। অথবা ওনার ওই সময় একটু ইনফেকশন ছিল, যে কারণে ক্লিয়ার হয়নি প্রস্রাব, সেটার কারণে ওনার পিভিআর হাই হতে পারে। তো সো ক্রনিক্যালি যদি হয়, ক্রনিক্যালি বলতে অ্যাটলিস্ট 2 সেশন, মানে আমি একটা কারণ ডিটেক্ট করার চেষ্টা করব, কেন ওনার প্রস্রাবটা বেশি আমি পিভিআর পেলাম, কারণ ডিটেক্ট করার চেষ্টা করে একটু ট্রিটমেন্ট করব। আমি এটা ইফ ইনফেকশন সাসপেক্ট করি তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেব, বা যদি ওনার প্রোস্টেট বড় চিন্তা করি সেক্ষেত্রে আমরা একটু প্রোস্টেটের ওই লাইনে ট্রিটমেন্ট দেব। ট্রিটমেন্ট দিয়ে আমরা হয়তো আবার তাকে 2 উইকস অর আফটার 1 মান্থ আমরা রিপিট আল্ট্রাসাউন্ড করতে বলবো, আল্ট্রাসাউন্ডে আমরা পিভিআর দেখব। তখনও যদি থাকে যে 200 এর বেশি যদি তার পিভিআর থাকে পোস্টভাইটাল রেসিডিউ,
তখন আমরা এটাকে ধরবো যে ক্রনিক্যালি, এবং এটা ক্রনিক ডিটেনশন অফ ইউরিন। এটা অবশ্যই একটা পেইনলেস কন্ডিশন হয়, এটা পেইনলেস কন্ডিশন। নাও দ্য টপিকস ইজ পোস্ট অবস্ট্রাকটিভ ডাইউরেসিস। আমরা কিন্তু মূল যে কথা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, এটা কিন্তু শেষ করে ফেলছি। এটা শেষ করে আমরা একটু অন্যদিকে আসছি, এর সাথে রিলেটেড কিছু কথা নিয়ে আমরা আলোচনা করতেছি। এই রিলেটেড কথাগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তো পোস্ট অবস্ট্রাকটিভ ডাইউরেসিস, ইট মিনস অনেকদিন ধরে প্রস্রাব আটকে আছে, এরিউটিএস আছে বা ক্রনিক রিটেনশন আছে, তখন এটা যদি রিলিফ করে দেয়া হয় তখন এটা তার একটা ডাইউরেসিস ডেভেলপ করতে পারে। এটাকে বলা হয় পোস্ট অবস্ট্রাকটিভ ডাইউরেসিস। দ্যাট ইজ when the urine passes more than 200 milliliter per hour after establishing drainage। তাহলে প্রস্রাবনা রিটেনশন ছিল অথবা কোনো ধরনের অবস্ট্রাকশন ছিল, এটা এস্টাবলিশ ড্রেনেজ করার পর যদি পার আওয়ারে 200 মিলিলিটারের উপরে ইউরিন পাস করে, আমরা এটাকে বলি পোস্ট অবস্ট্রাকটিভ ডাইউরেসিস। এটা মোর হ্যাপেন্স ইন প্রলংড অবস্ট্রাকশন ইফ সিরাম ক্রিয়েটিনিন সিগনিফিকেন্টলি রেইজড। দেখা যায় যে এই অবস্ট্রাকশনের কারণে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, এটা প্রলংড অবস্ট্রাকশন, তখন আমরা এই অবস্ট্রাকশনটা রিলিভ করলে এরকম ডাইউরেসিস হতে পারে। And another topic is post-obstructive hemorrhage. Hemorrhage বা হেমাচুরিয়া বলি, hemorrhage. The relief of long-standing obstruction may result in major hematuria secondary to bladder mucosal disruption. লং টার্ম থেকে কোন একটা মানুষ বিটাল স্টেনোসিসের কারণে হোক বা স্ট্রিকচার ইউরেথ্রার কারণে হোক বা বিপিএইচ এর জন্যই হোক, বিপি বা ব্লাডার স্টেনোসিস অর নিউরোজেনিক ব্লাডার, যদি আমরা ড্রেনেজ করি লং টার্ম পরে, সেক্ষেত্রে এই পেশেন্টের এটা মেজর হেমাচুরি হতে পারে সেকেন্ডারি টু ব্লাডার মিউকোসাল ডিসরাপশন। ব্লাডারে যে মিউকোসা থাকে সেই মিউকোসা থেকে মাইক্রোভেসেল রাপচার হয়ে ব্লিডিং হতে পারে। দিস পেশেন্ট নিড কেয়ারফুল মনিটরিং অ্যান্ড কন্টিনিউয়াস ব্লাড ইরিগেশন। এটার ট্রিটমেন্ট একটাই যে ব্লাডারের মধ্যে যাতে ক্লট ফর্মেশন না হয়, এই জন্য ট্রাই চ্যানেল ক্যাথেটার দিয়ে আমাদের ব্লাডারকে নর্মাল স্যালাইন দিয়ে কন্টিনিউয়াস ইরিগেশন দিতে হবে। স্লো ডিকম্প্রেশন মে নট প্রিভেন্ট দ্য এপিসোডস অফ ব্লিডিং। আগে বলা হতো যে যদি স্লো ডিকম্প্রেশন করি তাহলে হয়তো ব্লিডিংটা কমে যাবে, কিন্তু ইট ইজ প্রুভড নাও দ্যাট স্লো ডিকম্প্রেশন এটা ব্লিডিং এর এপিসোডকে প্রিভেন্ট করে না। এজন্য আলটিমেটলি আসলে কোনো উপায় নাই, এ ধরনের ঘটনা ঘটলে ট্রাইচ্যানেল ক্যাথেটার উইথ নর্মাল স্যালাইন ইরিগেশন এরকমই দিতে হবে। And some important things we should know. Prevention for female neurogenic bladder. এই ক্ষেত্রে আমি বলবো যে ফিমেলের ক্ষেত্রে আমরা অনেক পেশেন্ট পাই যে পেশেন্টগুলা কেয়ারফুল অবস্টেট্রিক কেয়ার না হওয়ার কারণেই নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে। দ্যাট ইজ ওনারা লেবারের জন্য লেবার ওটিতে ওয়েট করে এবং একদিকে তাকে স্যালাইন দেওয়া হয়, আরেকদিকে প্রস্রাব হয় না, তখন ক্যাথেটারও করা হয় না, হয়তো এই সিজার হবে মনে করে, অথবা এই নর্মালি ডেলিভারি হয়ে যাবে। না করার কারণে তার ব্লাডার অনেক ডিস্টেনশন হয়ে যায়, ডিস্টেনশন হয়ে গিয়ে ব্লাডার নিউরোজেনিক ব্লাডার হয়ে যায়। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করা যাবে। তো এটা ফিমেল নিউরোজেনিক ব্লাডার প্রিভেনশন করার জন্য কেয়ারফুল অবস্টেটিক কেয়ার, স্পেশালি পেশেন্ট আসলে ক্যাথেটার তার ব্লাডারকে এমটি রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। And if any patient complains of LUTS plus constipation plus walking difficulty due to weakness of lower limbs, unless proved otherwise, it is a case of neurogenic bladder. তো যদি কোনো পেশেন্ট বলে যে আমার প্রস্রাবে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তার হয়তো আমরা রিপোর্টে দেখলাম যে মোটামুটি কোনো সার্জিক্যাল কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তখন যদি জিজ্ঞেস করা যায় পেশেন্টকে যে তার পায়খানা কেমন হয়, তখন হয়তো তুমি বলবেন যে তার পায়খানা ঠিক মতো হয় না, 3-4 দিন 5 দিন পর একবার পায়খানা হয়, এবং উনি হাঁটতে পারে কেমন, দেখা গেল উনি হুইল চেয়ারে আসছেন অথবা ট্রলিতে আসছেন অথবা কারো ঘাড়ে উনি ভর দিয়ে আসছেন অথবা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন চেম্বারে অথবা আউটডোরে বা ওয়ার্ডে, যেখানেই তোমরা দেখো। তো এই পেশেন্টের যদি তার প্রস্রাবের সমস্যা থাকে, পায়খানায় সমস্যা থাকে এবং লোয়ার লিম্বের সমস্যা মানে ওয়াকিং ডিফিকাল্টি,
এই তিনটা সমস্যা যদি একসাথে থাকে তাহলে আনলেস প্রুভ আদারওয়াইজ ইট ইজ এ কেস অফ নিউরোজেনিক ব্লাডার। কারণ এই তিনটার নার্ভ সাপ্লাই একই সেগমেন্ট থেকে আসে, যে কারণে তার নিউরোজেনিক ব্লাডারের ক্ষেত্রে দেখা যাবে যে এই তিনটা প্রবলেমে আমরা পাবো। সো নাও a young male aged 30 years admitted into your ward with the complaints of sudden inability to void without any prior history of LUTS or UTI. Unless proved otherwise, it is a case of impacted stone in the urethra. আমি অবশ্যই কথাটা আগে বলে ফেলছি। So thank you for listening, and now I will see your if you have any comments or anything to know. রিয়াদ, রিয়াদ তুমি শুনতে পাচ্ছ?